আমি হচ্ছে সাক্ষাৎ মৃত্যু। পালিয়ে যাও, পালিয়ে যাও ডাক্তার। রাত্রে আর কখনো বাইরে বেরিও না, ভয় পাবে। নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সাথে আমি দিব্যজ্যোতি। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ আপনারা শুনবেন বেঙ্গলি হরর স্টোরি সিরিজ সিজন 2 এর দ্বিতীয় গল্প। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। আমাদের আজকের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা ক্ষুধিত জীবন। হেমেন্দ্র কুমার রায় জন্মগ্রহণ করেন 1888 সালের 2রা সেপ্টেম্বর। তিনি বিশেষত কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দা ও ভূতের গল্প লেখার জন্য বিখ্যাত। এছাড়াও তিনি একজন সফল গীতিকার ছিলেন। 1903 খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয়। তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু ও ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। আমরা আজকের গল্পটি নিয়েছি লেখকের কিশোর ভৌতিক সমগ্র বইটি থেকে। মূল চরিত্রে ভৈরব গড়গড়ি। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা ক্ষুধিত জীবন। আশ্চর্য ঘটনা ঘটেছে। আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না, কিন্তু সম্প্রতি সেখানে দস্তুর মতো উত্তেজনার সাড়া পড়ে গিয়েছে। ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক। আমাদের বাড়ির কাছে দুখানা ঘর নিয়ে তিনি বাস করতেন। সারাদিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন। খুব একটা লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না, তবে কি কারণে জানি না আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন। মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্প স্বল্প করে যেতেন। ভৈরবের বয়স 50-এর কাছাকাছি। রং কালো, দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ। তার চেহারার ভেতরে সবচেয়ে আগে নজরে পড়ে তার চোখ দুটো। মনে হতো কোটরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে তারা যেন ভৈরবের নিজের চোখ নয়। কেন এমন মনে হতো আমি জানি না, কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি। একদিন রাতে হঠাৎ খবর পেলুম ভৈরব মারা পড়েছেন। আমি পেশায় একজন ডাক্তার, তাই খবর পেয়েই দেখতে গেলাম। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর বুঝলাম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। ইনি চোখ খুলেই মারা পড়েছেন। সেই দুটি অদ্ভুত চোখ, এখন তারা স্থির বটে, কিন্তু এখনো তেমনই রহস্যময়। স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না। ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই। তিনি একেবারেই একলা থাকতেন, কাজেই শবদাহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকদেরই। সন্ধ্যার সময় জন কয়েক লোক ভৈরবের বাসায় গিয়ে হাজির হলো। আমিও তাদের পিছন পিছন গেলাম। যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি স্বহস্তে তালা বন্ধ করে গিয়েছিলাম, কিন্তু এ কি! এখন গিয়ে দেখি দরজা খোলা, তালাটা পড়ে আছে মেঝের ওপরে। চোর টোর এসেছিল নাকি? তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেলুম। এই একটু আগে
আমি নিজে চৌকির ওপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছিলাম সেটা আর সেখানে নেই। ঘরে বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি হলো, কিন্তু মরা কোথাও পাওয়া গেল না। মরা কিন্তু বেঁচে উঠে ভিতর থেকে বাইরের তালা খুলে বেরিয়ে যায়নি। তবে কি কেউ লাশ চুরি করেছে? হ্যাঁ, সম্ভব সম্ভব। কিন্তু মরা চুরি করে কার লাভ হবে সেটা কোনো মতেই আন্দাজ করা গেল না। ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল। তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেলাম। তিন বছর পরের কথা। দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নানা লোকের হাঁস, মুরগি, ছাগল, বিড়াল, কুকুর, এমনকি গরু মোষ পর্যন্ত চুরি হয়ে যেতে লাগলো। পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হলো না। কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়েই বা রাখে কোথায়, কেউই তা আবিষ্কার করতে পারল না। এদিকে দিকে দিকে গৃহস্থরা জ্বালাতন হয়ে উঠল। গরু, মোষ প্রভৃতি যেমন মূল্যবান জন্তু, বিড়াল ও দেশি কুকুররাও যে অদৃশ্য হচ্ছে, এই বা কি রকম রহস্য? বিড়াল কুকুর নিয়ে চোর কি করবে? অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধিতার কারণ আমি বুঝতে পারলাম না। সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিলাম। বাইরে ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো। বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ডাক। খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করেই একেবারে চুপ মেরে গেল। চোরের উৎপাতে মনটা সন্দিগ্ধ হয়েই ছিল। কোথাও ছায়া নড়লেই চোর দেখি। বিড়ালের তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝোপসি বটগাছটার তলায় অন্ধকারে গা ঢাকা দিল। ওই কি চোর? নইলে পালাবে কেন? তাড়াতাড়ি ঘরের কোণ থেকে এক গাছে লাঠি তুলে নিয়ে আমিও বেরিয়ে বটগাছের দিকে ছুটে গেলুম। এতদিন পর বোধহয় চোরকে হাতে পেয়েছি। বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার। এক জায়গায় কি যেন চকচক করছে। চোরের চোখ নাকি? আমি হাঁকলুম, তুমি কে? কোনো সাড়া নেই। কিন্তু চোখই হোক আর যাই হোক, তা যেন আরো বেশি চকচক করে উঠল। লাঠি গাছা বাগিয়ে ধরে সাবধানে এগোতে লাগলুম। ঠিক তখনই শুনলাম হিংস্র বন্য জন্তুর মতন কণ্ঠে কার একটা ক্রুদ্ধ গর্জন। আরে কেউ না ডাক্তার, শিগগির চলে যাও। আশ্চর্য, এ যে আমায় চেনে দেখছি। আমি জিজ্ঞেস করলুম, কে 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 তুমি? কে তুমি? আমায় চেনো কি করে? আমি ক্ষুধার্ত, আমার অন্য পরিচয় নেই। তুমি আলোয় বেরিয়ে এসো, আমি তোমাকে দেখতে চাই। আমাকে দেখবার চেষ্টা করো না, আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু। পালিয়ে যাও, পালিয়ে যাও ডাক্তার। আর শোনো, রাত্রে আর কখনো বাইরে বেরিও না, ভয় পাবে, বিপদে পড়বে। আবার ভয় দেখানো হচ্ছে? দাঁড়াও, তোমার চালাকি আমি বার করছি। আমার উচ্চ চিৎকারে চারিধার থেকে লোক ছুটে এলো। সকলেই আমার মুখের দিকে প্রশ্নোক্ত দৃষ্টিতে চেয়ে রইল। আমি বললাম, চোর ধরেছি, ওইখানে লুকিয়ে আছে।
সকলে চারিদিক থেকে গাছটাকে ঘিরে ফেলল। চারিদিক থেকে অনেক আলো এলো, কিন্তু গাছের তলায় কেউ নেই। কেবল দূর থেকে ভেসে এলো বিকট ও সুদীর্ঘ অট্টহাসির শব্দ। সে হাসিও যেন ক্ষুধার্ত, শুনলে গা শিউরে ওঠে। কে এই লোক? চোর না আর কেউ? ও যা বলল তার অর্থই বা কি? ও ক্ষুধার্ত বলে আত্মপরিচয় কেন দিল? আর আমাকে রাত্রে পথে বেরোতে মানা করলো কেন? এমনই নানান প্রশ্ন মনের ভিতর ঘুরে বেড়াতে লাগলো। আবার সব নতুন কাণ্ড। জন্তু চুরি বন্ধ হলো না, তার উপরে মানুষও অদৃশ্য হতে লাগলো। 1 মাসের মধ্যে 5 জন মানুষ অদৃশ্য হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই তারা রাত্রে বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেনি। আমি বলেছি আপনাদের, আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না। এই নতুন কাণ্ডের জন্যে দিকে দিকে জাগলো বিষম বিস্ময় ও ভীষণ আতঙ্কের সাড়া। শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা। সন্ধ্যা হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে। দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না। এমনকি সূর্য অস্ত গেলেই সব দোকানের তালা পড়ে যায়। অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল। তার দেহের ওপরের অংশটা শিয়াল বা অন্য কোনো জানোয়ারে খেয়ে গেছে। কেমন করে সে মারা পড়ল তা কেউ আন্দাজ করতে পারল না। তাহলে যারা অদৃশ্য হয়েছে তাদের তাদের সবাই কি মারা পড়েছে এই হত্যাকারীর হাতে? কিন্তু অমন অকারণ নরহত্যার হেতু কি? যাদের পাওয়া যাচ্ছে না তারা প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক। টাকার লোভে কেউ তাদের খুন করেনি, তা স্পষ্ট। তাদের যে কোনো শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না। কে এই মহানির্দয় খুনি, যে কেবল হত্যার আনন্দে হত্যা করে? আমি ডাক্তার মানুষ, রাত্রে প্রায় আমাকে রোগী দেখতে যেতে হয়। তবে বেশি দূর যেতে হলে সঙ্গে আজকাল লোক নিয়ে নিই। তা তো জানেনই কেন। আজ বাড়ির কাছেই একটা কলেরার রোগীকে দেখতে যেতে হয়েছিল। বেশি দূরে নয়, মিনিট 7-8 পথ। একলাই ফিরছি, চাঁদনি রাত। এতক্ষণ চারিধার ধপধপ করছিল, কিন্তু হঠাৎ মেঘ এসে গ্রাস করল চাঁদকে। বাতাসের জোর ক্রমেই বাড়ছে। বুঝলাম বৃষ্টি আসতে আর বেশি দেরি নেই। আমি রীতিমতো তাড়াতাড়ি পা চালালাম, হাতে নিলাম টর্চটা। এমন অন্ধকার হবে জানলে একলা আসতুম না। ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি। পথ একেবারে নির্জন। মফস্বলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেওয়ার কোনো ব্যবস্থা নেই। মাঝে মাঝে আমাকে টর্চ জ্বালাতে হচ্ছে। পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে। এই মাঠ পেরোলেই আমাদের পাড়া। মাঠের মাঝখানে একটা পুকুর, তার পারে গোটা কয়েক গাছ। সেইখানে এসেই আমার মনটা ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। মনে পড়ল অজানা হত্যাকারীর কথা। গাছের ডালপাতায় বাতাসের শব্দ শুনেও যেন চমকে চমকে উঠতে লাগলো। আমি বরাবর লক্ষ্য করে দেখেছি, রাত্রে খোলা জায়গায় ভয় হয় না, কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা, রাত্রির বিভীষিকা যেন সেইখানে গিয়েই বাসা বাঁধে।
গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানাকানি। আধারে আবছায়া চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র। মেঘলা রাত, অন্ধ পৃথিবী এবং জনশূন্য মাঠ। আচম্বিতে বিরক্ত এক কণ্ঠস্বর শুনলুম। ডাক্তার, ডাক্তার, আবার তুমি রাত্রে বেরিয়েছ? এ কণ্ঠস্বর শুনে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললুম, "এ আমি ক্ষুধার্ত, ক্ষুধার্ত, আমার দারুণ ক্ষুধা। মাংস চাই, হাড় চাই, রক্ত চাই। তুমি দিতে পারবে? পারবে না, পারবে না তুমি?" আবার সেই ভয়াবহ হাসি। কি ভয়াবহ কণ্ঠস্বর! কে? পাগল? এ কি মানুষ খুন করে? আমি যেন বোবা হয়ে গেলুম। ভয় নেই ডাক্তার, আমি তোমার শত্রু নই। তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি, আর কখনো রাত্রে বেরিও না। কি জানি, আমার যদি ক্ষুধা জাগে, আমার যে বিশ্বগ্রাসী ক্ষুধা। পালাও, শিগগির পালাও, শিগগির। চরম আতঙ্কের মধ্যেও আমার মনের ভিতর বিষম কৌতূহল জাগল। তাড়াতাড়ি আমার টর্চটা চেপে ধরলাম। টর্চটা জ্বালা মাত্র আমি যা যা দেখলাম তা আমি স্বপ্নেও ভাবিনি। হায় ভগবান, এ কি বিভীষিকার মূর্তি! গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে এ যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি, 3 বছর আগে যে আমাদের সামনে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি। আমি দেখলাম ভৈরবের মুখময় রক্ত, আর আর তার সামনে মাটির ওপরে পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ। প্রচন্ড এক গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের আলো রেখার বাইরে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শুনতে পেলুম তার দ্রুত পদশব্দ। আমি কোনো মতে নিজেকে সামলে ঝড়ের বেগে ছুটলুম মাঠের ওপর দিয়ে আমার বাড়ির দিকে। শুনছিলেন আমাদের আজকের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা ক্ষুধিত জীবন। ভৈরব গড়গড়ি গল্প পাঠক ও সূত্রধারের ভূমিকায় আমি দিব্যজ্যোতি। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও প্রচ্ছদ অলঙ্করণে টিম রাত্রের যাত্রী। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি দিব্যজ্যোতি। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো তা জানান আমাদের কমেন্টে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও নতুন কোন একটি গল্প নিয়ে। শুভরাত্রি।